সোমার গল্পের আসরে সবাইকে স্বাগত। সাহিত্যপ্রেমী বন্ধুদের জন্য নানা স্বাদের গল্প ও উপন্যাস নিয়ে আমি হাজির থাকি এই চ্যানেলে। যারা নানা স্বাদের গল্প শুনতে ভালোবাসো তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমরা পড়ছিলাম সুবোধ ঘোষের লেখা উপন্যাস জিয়া ভার্লি। আজ পড়ব তার পঞ্চম পর্ব। শুক্তিকে দেখতে বেশ রোগা রোগা মনে হয়েছে, তাই একটু দুঃখিত হয়েছেন মণিমাসি। আর দুঃখের ভাষাটা যেন একটা উদ্বেগের ভাষা। এখন এরকম একটা রোগাটে মূর্তি ধরলে তো চলবে না, তাড়াতাড়ি শরীর সারিয়ে ফেলতে হবে। শুনছিস তো শুক্তি? শুক্তি বলে, শুনছি। শরীর ভালো না করে কদমবাড়ি যেতে পারবে না, আমি আগেই বলে রাখছি। তাহলে তো আজকেই কদমবাড়ি যেতে হয়। কেন কেন? আমার শরীর খুব ভালো আছে, যথেষ্ট আছে। না নেই? তাহলে আমারও আর কিছু বলবার নেই। আমি কিরণদিকে আজ চিঠি দিচ্ছি, তুমি বেশ কিছুদিন এখানে থাকবে। শুক্তি হাসে। বেশ কিছুদিন করো না মণিমাসি, অন্তত পরীক্ষার ফল বের হবার আগেই আমাকে সরে পড়তে দিও। পরীক্ষার ফলের কথা ভেবে এত ভয় করবার কি আছে? আমার একটুও ভয় নেই। ফেল করলে বড় পিসি ভয়ানক কষ্ট পাবেন, শুধু এই ভয়। তা তো বটে, তোর বড় পিসি দুঃখিত না হয়ে পারবেন কেন? একে তো বিদুষী মানুষ, তার উপর তোকে পড়াতে গিয়ে মানুষটা এই বয়সে নিজেও কত খেটেছে। কিন্তু এখন তো আর তোর পাশ ফেল নিয়ে কোনো প্রশ্ন নেই। মাঝে মাঝে মনে হয়েছে মণিমাসির শুক্তি যেন বড় বেশি ভাবছে। হাতে কোনো গল্পের বই নেই, রেডিওটারও মুখ বন্ধ, তবু ঘরের ভিতরে একা একটা চেয়ারে বসে শুধু আংটিটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আঙুল থেকে খুলছে আবার পরিয়ে ফেলছে। মণিমাসি বলেন, অনিমেষ এখন তেজপুরে নেই, থাকলে কি আর এই 10 দিনের মধ্যে একটা দিনও না এসে পারত? কিন্তু আসবে। অঞ্জলি বলেছে বড় জোর আর 1.5 মাস, তারপর ছুটি পেতে অনিমেষের আর কোনো অসুবিধা হবে না। মাঝে মাঝে মনে হয় মণিমাসির শুক্তি যেন বড় বেশি শান্ত হয়ে গিয়েছে। গ্যারেজ থেকে গাড়ি বের করছে রাজবাহাদুর, শব্দ শুনে আর দেখতে পেয়েও ছটফট করে ওঠে না শুক্তি। মণিমাসি বলেন, কি হলো তোর শুক্তি? না মীরা, না মালতী, কারোর সঙ্গে একটিবার দেখা করতেও গেলি না, অথচ 1 মাসেরও বেশি হলো তেজপুরে এসেছিস। যাব একদিন। আমি বলি একদিন অবজারভেটরি হিলে গিয়ে উত্তরে নেফার গৌরীচেন দেখে আয়। সাদা চূড়াটাকে আজকাল বেশ স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে। যাব একদিন। এখন যেতে ইচ্ছে করে না। মণিমাসি হাসেন। একা একা যেতে ইচ্ছে করে না বুঝি? একবার সন্দেহ হয় মণিমাসির, এবার যেন কলকাতা থেকে একটা ক্লান্ত শরীর নিয়ে তেজপুরে এসেছে শুক্তি। তা না হলে আজকাল এত ঘুমোতে আর শুয়ে পড়ে থাকতে চায় কেন মেয়েটা? তেজপুরের জ্যৈষ্ঠী মাসের গরমের জ্বালায় উষা পাহাড় যতই শুকনো আর রুক্ষ হয়ে থাক না কেন, রবার বাগানের বাড়ি ভারতীর কোনো ঘরে সে জ্বালার কোনো ছোঁয়া ঢুকতে পায় না। খস ঘাসের মোটা পর্দা দিয়ে ঢাকা থাকে ভারতীর সব ঘরের জানালা আর দরজা। প্রতি ঘন্টায় পিচকারি দিয়ে জল ছিটিয়ে সে পর্দা ভিজিয়ে রাখবার জন্য 2 জন চাকর দুপুর থেকে বিকেল পর্যন্ত ব্যস্ত থাকে। পাখা ঘোরে, ঘরের বাতাস ঠান্ডা, বাতাসে ভিজে খসের সুগন্ধ। ঢিলে খোঁপাকে আরও ঢিলে করে দিয়ে বিছানার উপর শুয়ে আর চোখ বন্ধ করে যেন স্নিগ্ধ একটা স্বপ্ন দেখতে চাইছে শুক্তি। দেখতে পেয়ে মণিমাসির তো তাই মনে হয়। এগিয়ে আসেন মণিমাসি, শুক্তির বিছানার এক পাশে বসে শুক্তির কপালে বেশ কিছুক্ষণ হাত বুলিয়ে নিয়ে চলে যান। বোধহয় ডাক পিয়ন এসেছে, বোধহয় কিরণদির কাছ থেকে আর একটা চিঠি এসেছে। ভুল নয় মণিমাসির অনুমান, কদমবাড়ি থেকে কিরণ লেখার বেশ বড় একটা চিঠি এসেছে। সে চিঠিকে খুব মন দিয়ে বারবার 3 বার পড়লেন মণিমাসি, কিন্তু চিঠিটা তার হাত থেকে বোধহয় টুপ করে ঝরে পড়ে যাবে।
আলগা হয়ে ঝুলছে তার হাতের চিঠিটা, আর চোখের দৃষ্টিটা যেন কুচি কুচি হয়ে ছিঁড়ে পড়তে চাইছে। চিঠিটা সত্যিই যে তার এতদিনের একটা সুন্দর বিশ্বাসের গায়ে কালি ছিটি দিয়ে ভয়ানক ঠাট্টা করছে। লিখেছেন কিরণলেখা। কলকাতা থেকে সুমিত্রার চিঠি পেয়ে এখন আমার মনে হয়েছে তুমি চিঠিতে একটু বেশি তাড়াতাড়ি করে অনিমেষের কথা লিখে ফেলেছ। আরও কিছুদিন পরে লিখলে বোধহয় ভালো করতে। শুধু একা সুমিত্রা নয়, আলিপুরের বাড়ির সবাই, জয়ন্তবাবু, দিবাকর আর করুণা, এমনকি নিশির মারও বিশ্বাস যে শ্যামলের কাছে শক্তির কোনো আপত্তি নেই। শ্যামলের সঙ্গে শক্তির চেনাশোনা আর মেলামেশাও হয়েছে। শ্যামলকে চিনতে পারলে তো? সুমিত্রার বড় জায়ের ছেলে শ্যামল সরকার, ডাক্তার, খুব কৃতী ছেলে। সুমিত্রা একটু দুঃখ করে লিখেছে, ওরা সবাই 7 দিন ধরে যা দেখেছে, শুনেছে আর বুঝেছে সেটা কি একেবারে মিথ্যে? অনেক দিন আগে তেজপুরে একটা সার্কাস দল খেলা দেখাতে এসেছিল। মণিমালা একদিন সেই সার্কাসের খেলা দেখে এসেছিলেন। বেশ হাসি খুশি চেহারা, বেনি দুলিয়ে একটা মেয়ে তারের উপর নেচেছিল। দুজন দুরকমের চেহারার ক্লাউন, একটার মুখে সাদা রঙের আর একটার মুখে লাল রঙের ছোপ। মাটিতে দাঁড়িয়ে তারের দুপাশের দুদিক থেকে হাতছানি দিয়ে মেয়েটাকে ডাকে। মেয়েটা তারের উপর দিয়ে নেচে নেচে এসে একবার এই ক্লাউনের মাথাতে, একবার ওই ক্লাউনের মাথাতে রঙিন ছাতাটা ছুঁয়ে দিয়ে হাসতে থাকে। একটা রঙ্গিলা খেলা। তামাশার জীবনে ওরকম খেলা চলতে পারে, কিন্তু শক্তির মতো মেয়ের জীবনে এ খেলা যে বিশ্রী একটা ভূতের খেলা। শক্তির কি এটুকুও বুঝবার চেষ্টা নেই যে সার্কাসের মেয়ের খেলাতে যেটা তামাশা, ঘরের মেয়ের জীবনে সেটা একটা ঘেন্না? এ কি কাণ্ড করে বসে আছে শক্তি? কিরণদের এই চিঠির কি উত্তর দেবেন মণিমালা? ভাবতে গিয়ে মনের মধ্যে একটাও কথা খুঁজে পান না, যেন ভাষা ভুলে গিয়েছেন মণিমালা। এত ভালো একটা শুভেচ্ছা, এত সুন্দর একটা আশা, আর এত ব্যস্ত একটা চেষ্টা, কত হঠাৎ একটা মিথ্যের জঞ্জাল হয়ে গেল। মণিমালার বুকের ভিতরে যেন একটা কান্না মুখ বন্ধ করে শুধু হাঁসফাঁস করতে থাকে। শক্তির ঘরের দরজার দিকে তাকিয়ে চুপ করে বসে থাকেন মণিমালা। এখন তো বিশ্বাস করতেই ইচ্ছে করে, অনেক রাতে ছাদে উঠে উষা পাহাড়ের গায়ে যে আগুনটাকে জ্বলতে দেখেছিল কালোর মা, সেটা একটা অলক্ষণে ইঙ্গিত। ভবানীপুরে আপত্তি নেই, সোমলজেও আপত্তি নেই। ছি ছি, কোনো ভালোবাসার মন কি এমন কুৎসিত কথা বলতে পারে? সত্যি কি তাই বলেছে শক্তি? ও মেয়ের মুখ দেখে তো বিশ্বাস করতেই পারা যায় না যে দু জায়গায় দুজনের কাছে মন সঁপে দিয়ে ও মেয়ের স্বাদ স্বপ্ন সবই নির্লজ্জ হয়ে গিয়েছে। অঞ্জনা আর অর্চনা, ওরা তো এই শক্তিরই দই দিদি। ওরা যে জীবনে কোনোদিন এক ছাড়া দুই ভাবতেই পারেনি। ওদের ভাগ্য ওদের ঠকিয়েছে। ওরা ইচ্ছা করে আর ভুল করে ভাগ্যটাকে ঠকাতে চায়নি, কিন্তু শক্তি যে ইচ্ছে করে আর ভুল করে। শক্তির ঘুম ভেঙেছে মনে হয়। শক্তির ঘরে ঢুকে শক্তির মুখের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে তারপর জিজ্ঞাসা করেন মণিমালা, ভবানীপুরের শ্যামলের সঙ্গে তোমার তো বেশ চেনাশোনা হয়েছে? চমকে ওঠে শক্তি। হ্যাঁ, তুমি নাকি বলেছ যে ওখানে তোমার কোনো আপত্তি নেই? লালচে হয়ে যায় শক্তির মুখ, মাথা হেঁট করে আর মুখ ঘুরিয়ে উত্তর দেয় শক্তি, অনেকদিন আগে করুণা বৌদির কাছে বলেছিলাম। বেশ করেছিলে, কিন্তু তোমার আপত্তি নেই এই কথাটা তো মিথ্যে নয়। তা আমি কেন আপত্তি করতে যাব বলো? আমাকে ও কথা জিজ্ঞাসা করাই বা কেন? কেন নয়, তোমরা আছো কি করতে? আমি থাকলেই বা কি, আর না থাকলেই বা কি? শক্তি হাসে। কেন? আমি তো আমার বোকা মনে বিশ্বাস করেছিলাম অনিমেষের সঙ্গে তোমার কোনো আপত্তি নেই। আমি কি কখনো বলেছি যে আপত্তি আছে? চমকে ওঠেন মণিমালা।
তোমার কথাটা আমার কিন্তু একটুও ভালো লাগলো না। খুব বাজে কথা, খুব ভুল কথা। কেন, কিসের ভুল হলো? মণিমালার গলার স্বর যেন একটা ভর্ৎসনার ধমক হয়ে ফেটে পড়তে চায়। তবু খুব চেষ্টা করে গলার স্বরের সঙ্গে ভাষার রূঢ়তাও সামলে নিলেন মণিমালা, কিন্তু তার চোখ দুটো রুক্ষ হয়ে কাঁপতে থাকে। আমি জিজ্ঞাসা করি, তুমি কি একটা মানুষ না দুটো মানুষ? তোমার কি একটা প্রাণ না দুটো প্রাণ? গগনবাবুর কি সুক্তি নামে দুটো মেয়ে আছে? একজনের মন ভবানীপুরে আর একজনের মন তেজপুরে? খুব দুঃখের কথা। আমি কোনো দিন ভাবতেও পারিনি যে তোমার মতো মেয়ে ঠিক বরেন ঘোষের মেয়েটার মতো এরকম একটা দোমনা কাণ্ড করবে। মণিমাসি, চেঁচিয়ে ওঠে সুক্তি, আমিও কোনোদিন ভাবতে পারিনি যে তুমি আমাকে এত শক্ত কথা বলবে। সুক্তির চোখের তারা দুটো যেন ভয় পেয়ে সাদা হয়ে গিয়েছে। থেকে থেকে শিউরে উঠছে এক একটা নিঃশ্বাস। মণিমাসির কথাগুলি তো কথা নয়। উষা পাহাড়ের আগুনটার যত ফুলকি ছুটে এসে সুক্তির মাথার উপর কুচি কুচি জ্বালার মতো ঝরে পড়ছে। শক্ত কথা সামলাতে গিয়ে কেঁদে ফেলেন মণিমালা। সুক্তি এগিয়ে এসে মণিমালার দুটো হাত শক্ত করে চেপে ধরে। সুক্তির বুকের ভিতরের সব নিঃশ্বাস যেন ক্ষেপে উঠেছে। আমি ছাড়ব না, বলতেই হবে মণিমাসি। কি দোষ করলাম আমি? আর কত বলবো? না, আরও বলো, আমাকে বুঝিয়ে দাও। তুমি বুঝে দেখো। আমি বুঝতে পারছি না। অনিমেষকে ভালো লাগে? হ্যাঁ। শ্যামলকে ভালো লাগে? হ্যাঁ। লজ্জার কথা, তুমি ভুল করে তোমার মনটাকে নষ্ট করেছ। হঠাৎ শান্ত হয়ে যায় সুক্তি। মণিমালার হাত ছেড়ে দেয়, কিন্তু হাত তুলে আর খোঁপাটাকে বাঁধতে পারে না। দুঃসহ একটা লজ্জার ভারী ভারী হয়ে গিয়েছে হাত দুটো। সে লজ্জা সুক্তির গলার স্বরেও একটা যন্ত্রণার আত্মবিলাপের মতো বেজে ওঠে। বুঝতে পেরেছি মণিমাসি, কিন্তু আমি ইচ্ছে করে ভুল করিনি। মণিমালার চোখ মুখ এইবার যেন অদ্ভুত এক উতলা করুণতায় ভরে যায়। সুক্তির হাত ধরে টানতে থাকেন মণিমালা। আয়, চোখ মুখ ধুয়ে নিয়ে আমার কাছে একটু বসবি আয়। চোখ মুখ ধুয়ে মণিমালার কাছে চুপ করে বসে থাকলেও সুক্তিকে ঠিক আর সেই সুক্তির মতো দেখায় না। ঝড় বৃষ্টির পর ভারতীর বাগানের ছোট কামিনী গাছটাকে যেমন দেখায়, সুক্তিকেও প্রায় সেই রকম দেখায়। শান্ত অথচ এলোমেলো। সবই তো বুঝতে পারা গেল, মনটা তাই শান্ত, কিন্তু এরপর যে কি হবে বুঝতে না পেরে প্রাণটা এলোমেলো। রাতের কাজ শেষ হবার পর জপের মালা হাতে নিয়ে ছাদে ওঠেন কালোর মা। সুক্তিও ছাদে গিয়ে দাঁড়িয়ে থাকে। মণিমালা আপত্তি করেন না। না না, যাসনি সুক্তি। কিন্তু সুক্তি হাসে। সত্যি আমার খুব ভালো লাগে, তুমি মানা করো না, এখনই চলে আসবো। যেন চেনা আকাশের তারা খুঁজছে সুক্তির চোখ। দেখতেও অসুবিধে নেই, দুটো তারা জ্বলছে। ভালোই করলেন মণিমাসি, ভুল বুঝিয়ে দিতে গিয়ে কিছু বলতে আর বাকি রাখেননি। বরেন ঘোষের মেয়ে, যেটুকু বলতে বাকি ছিল সেটুকু ওই একটি তুলনার কথা দিয়ে একেবারে স্পষ্ট করে বলে দিয়েছেন। বরেন ঘোষের মেয়ের গল্প করতে গিয়ে মীরা কাকিমা যে কথাটা বলেছিলেন সে কথাটাও কি ভয়ানক একটা স্পষ্ট কথা। ডবল প্রেম। শেফালিকা ঘোষ শিলংয়ে থাকতে দুজনকে ভালোবেসে শেষে একটা বিশ্রী মামলার কাণ্ড বাঁধিয়েছিল। আদালতে একটা ফটো দাখিল করেছিলেন উকিল। দু হাতে দুজনের হাত ধরে মাঝখানে দাঁড়িয়ে আছে শেফালিকা ঘোষ। সেদিন শেফালিকা ঘোষের গল্প শুনে শিউরে উঠেছিল সুক্তি। আজ নিজের কথা ভাবতে গিয়ে শিউরে উঠতে হয়। কেউ যদি আজ এখন চুপি চুপি এখানে এসে সুক্তির একটা ফটো তুলে নিয়ে চলে যায়, তবে সেই ফটোতেও দেখতে পাওয়া যাবে চেনা আকাশের দুটো তারার দিকে তাকিয়ে সুক্তি বসুও দাঁড়িয়ে আছে। লজ্জা পেলে তো সত্যটা আর মিথ্যে হয়ে যাবে না। গোলাপকে যে নামে ডাকো, সুক্তি বসুর এই আপত্তি নেই
মনটা যে ভালোবাসারই মন, বুঝতে চেষ্টা না করে আর ভুলে থাকতে চেষ্টা করে কিংবা লজ্জা পেয়ে মুখ লুকিয়ে কি এই ছাদ অদ্ভুত মনের হাত থেকে ছাড়া পাওয়া যায়? যায় না, যাবেও না। একটা মামলার আদালত যদি এখনই এসে শুক্তির গলায় ফাঁসির দড়ি পরিয়ে দিয়ে বলে যে মরবার আগে সত্যি কথাটা স্বীকার করে যাও, তবে তো বলতেই হবে, হ্যাঁ, এখনও আপত্তি নেই। শ্যামলবাবুর জন্মদিনে একটা ফুলের তোড়া পাঠাতে আর অনিমেষবাবুর সঙ্গে বিলের জলের নীল পদ্ম দেখতে যেতে একটুও খারাপ লাগবে না। দোতলার বারান্দার সিঁড়ির মুখে দাঁড়িয়ে মণিমালা ডাকলেন, আর দেরি করো না শুক্তি, এবার চলে এসো। এছাড়া মণিমালার মনের মায়াটার যে আর কোনো কাজও নেই, আশা করবার কিছু নেই। শুক্তিকে শুধু যত্ন করে আর সাবধানে আঁকলে রাখতে হবে যতদিন এখানে থাকতে চাইবে ওর মন। সবচেয়ে কষ্ট হয় তখন যখন বুঝতে পারেন মণিমালা কিরণদিকে আর লিখে জানাবার মতো কিছু নেই, আর কিছু লেখবার দরকারও হয় না। কিরণদি এবার তার মেয়ের মুখের দিকে তাকিয়ে নিজেই সব বুঝে নিতে পারবেন। তবু কষ্ট হয় বই কি, গগনবাবুর কথা ভেবেও কষ্ট হয়। কিরণদিরও যে বারবার শুধু এই কথাটাই মনে হবে, শুক্তিকে নিজের মেয়ের মতো মনে করে যে দুটি মানুষ শুক্তির ভালো করতে চেয়েছিল তাদের আর কিছুই চেষ্টা করবার রইল না। শুক্তিই তাদের চেষ্টার হাত ভেঙে দিয়েছে। কিরণদির এই বয়সের জীবনে এটা কি একটা কঠিন আঘাত হয়ে বাজবে না? কলম হাতে তুলে নিয়েও কিছু লিখতে পারেন না মণিমালা। একটিও কথা না লিখেও হাতটা যেন ক্লান্ত হয়ে যায়। তবু লিখে ফেললেন, আমি আর কিছু লিখতে পারছি না কিরণদি, কিছু মনে করো না। তুমি শুক্তিকে জিজ্ঞেস করে সব জেনে নিও। ভাঁজ করা চিঠিটাকে খামে বন্ধ করতে গিয়ে আবার একটু ভাবেন মণিমালা। তারপর চিঠির ভাঁজ খুলে আবার লিখতে থাকেন, না, চিনতে করবার কিছু নেই কিরণদি। শুক্তির শরীর এখন বেশ ভালো আছে, আরও ভালো হবে। আরও কিছুদিন, অন্তত পরীক্ষার ফল বের হওয়া পর্যন্ত শুক্তি আমার কাছেই থাকুক। নেভার পাহাড়ের মাথায় মাঝে মাঝে কালো মেঘ ঘনিয়ে ওঠে। এক আধ পশলা বৃষ্টি আশা করছে তপ্ত শহর তেজপুর। শুক্তিও আশা করে আর দেরি নেই বোধহয়, এইবার পরীক্ষার ফল বের হয়ে যাবে। কিন্তু তারপর? শুক্তি বলে, তারপর আর দেরি করো না মণিমাসি, মার চিঠি আমাকে যেতে বলুক আর না বলুক, তোমার ইচ্ছে হোক বা না হোক, আমাকে কদমবাড়ি পাঠিয়ে দিও। মণিমাসি বলেন, তাই হবে গো মেয়ে, আমি তো একটা মাসি মাত্র, ইচ্ছে থাকলেও কত আর ধরে রাখতে পারবো। সেদিনই কলকাতা থেকে সুমিত্রা সরকারের একটা চিঠি পেলেন মণিমালা। শুক্তিকে বলবেন আর 7 দিন পরে পরীক্ষার ফল বের হবে। তবে আর কি, মাসির বকাঝকা থেকে রেহাই পেয়ে আর 7 দিন পরেই হাঁপ ছাড়বি শুক্তি। শুক্তি হাসতে চেষ্টা করে, তুমি ওরকম করে মিথ্যে কথা বলো না মণিমাসি, তুমি আবার কবে আমাকে বকাঝকা করলে? মণিমাসির চোখ ছলছল করে, করেছি বই কি, তুই হয়তো রাগও করেছিস, কিন্তু। শুক্তি হাসে, এইবার কিন্তু আমি সত্যিই রাগ করব, যদিও আগে কখনো রাগ করিনি। তোকে চলে যেতে দিতে সত্যিই আমার একটুও ভালো লাগছে না। কি আশ্চর্য, আমি যেন আর তোমার কাছে আসবই না। তুমি এরকম একটা মিথ্যে ধারণা করে যা খুশি তাই ভাবছো। না না, কিছু ভাবছি না। 60 আসবি বই কি, যখন ইচ্ছে হয় তখনই চলে আসবি। তবে কি? তবে পরীক্ষার ফল বের হবার পর আরও 5-10টা দিন তোকে এখানে আটকে রাখলে কিরণদি কিছু মনে করবেন না বোধ হয়। শুক্তি হাসে, সেটা তুমি জানো আর তোমার দিদি জানে। কিন্তু পরের দিন সকালবেলা মণিমাসির মনের এই মায়ার বিলাপ যেন ভয় পেয়ে চমকে ওঠে, জব্দ হয়ে যায় আর বোবা হয়ে ছটফট করে। এখনই শুক্তির কাছে ছুটে গিয়ে বলে দিতে ইচ্ছে করে, না, তোর এখন আর এখানে থাকতে হবে না, থেকে কাজ নেই। থেকে লাভ কি? থাকা উচিত নয়, তুই আজই কদমবাড়ি চলে যা।
বলে দিতে ইচ্ছে করলেই কি বলা যায়? শুক্তি কি একটু আশ্চর্য হয়ে যাবে না? তারপর হঠাৎ যদি মেয়েটা মুখ খুলে বলেই দেয়, তুমি যেন তোমার মান বাঁচাবার জন্য সাবধান হয়ে আমাকে তাড়িয়ে দিতে চাইছো মণিমাসি, তবে সে কথাটা সহ্য করবেনই বা কেমন করে? কিন্তু সেটা তো খুব একটা মিথ্যে কথা হবে না। সোমলজের মালি এসে মণিমালাকে খবর দিয়েছে, মা আপনাকে বলতে বললেন শিলিগুড়ি থেকে দাদাবাবু কাল এখানে এসে পৌঁছবেন। তারপর তারপর যা হবে সেটা কল্পনা করতেও অসুবিধে নেই। অনিমেষ নিজেই এখানে আসবে, শুক্তির সঙ্গে কথা বলবে। শুক্তি কথা বলবে, যে কথা আর যেমন কথাই হোক না কেন, সেসব কথার তো কোনো মানে হতে পারে না। দেখতে ও শুনতে বড়জোর একটা ভালো থিয়েটারের মতো লাগবে, এই মাত্র। অনিমেষ তেজপুরে পৌঁছবার আগেই শুক্তির কদমবাড়ি চলে যাওয়া ভালো। কিন্তু সে কথা বলতে হলে যে মণিমালার বুকের ভিতরে একটা লজ্জা মাথা খুঁড়ে মরতে চাইবে। জীবনে কোনো দিন শুক্তিকে একথা বলবার দুর্ভাগ্য হয়নি মণিমালার। তুই এবার চলে যা শুক্তি। আজ কি সেই ভয়ানক নিষ্ঠুর কথাটা বলতে হবে? দেখতে পাননি মণিমালা শুক্তি কখন কাছে এসে দাঁড়িয়েছে আর হাসছে। মণিমালার গলার স্বর ছটফট করে, কি শুক্তি, কি বলছিস লক্ষ্মীমা? পরীক্ষার ফল তো আর 6 দিন পরে বের হবে, সবাই জানতেও পারবে। হ্যাঁ, কিন্তু আমি তার আগেই কদমবাড়ি চলে যাই না কেন? পরীক্ষার ফল জানবার জন্যে আমায় আর এখানে না থাকলেও তো কিছু আসে যায় না। যেতে চাস? হ্যাঁ। রাজবাহাদুর কোথায়? কেন? আমি আজই কদমবাড়ি যাব। রাজবাহাদুরকে গাড়ি বের করতে বলো। এখনই রওনা হতে চাস নাকি? হ্যাঁ। কদমবাড়ি চা কলমের গায়ে কচি পাতা ধরেছে। নেফার পাহাড়ের মেঘ বারবার অনেকবার ভেসে এসেছে আর গুঁড়ো বৃষ্টি ঝরিয়ে দিয়ে ফুরিয়ে গিয়েছে। আবার রোদ উঠেছে। আষাঢ়ের এই ফাঁকা চেহারা যে আর বেশি দিন থাকবে না তারই আভাস দিয়ে কদমবাড়ির আকাশে ঘোর মেঘলা আবেশেও মাঝে মাঝে কালো হয়ে ওঠে। বুলডগ মহারাজা কতবার শুক্তির কাছে এসে ছুটোছুটির হাতছানি দেখবার জন্যে ছটফট করে, শুক্তির শাড়ির আঁচল কামড়ে ধরে টানাটানিও করে। কিন্তু সাহেব কুঠির মেয়ে শুক্তি শুধু চুপ করে বসে থাকে, কখনো বারান্দার এক কোণের একটি মেহগনির চেয়ারে, কখনো লনের পাশে কংক্রিটের ছোট বেদিটার উপরে, কিংবা পুরনো পিলখানার সামনে বকুলের ছায়ার কাছে রাখা পদ্মকাটা পাথরটার উপর, যেটাকে 50 বছর আগে পাবলিক ওয়ার্কসের চিফ ইঞ্জিনিয়ার রবার্টসন ভালুকপংয়ের কাছাকাছি পুরাকালের একটা প্রাসাদের ধ্বংসস্তূপ থেকে কুড়িয়ে আর হাতি দিয়ে টানিয়ে এনে এখানে রেখেছিলেন। কিরণলেখা বলেন, তোকে একটা কথা একটু বুঝিয়ে বলবার ছিল শুক্তি। বলো। বলবই তো, কিন্তু এটা কি তোমার নতুন শখ না নতুন বাতিক? কি? তোমার গায়ের এই শাড়ি একেবারে সাদা একটা গরদ। নেহাতি সাদা একটা গরদ, পারও নেই। এ যেন এই বয়সের জীবনের সব রং ধুয়ে মুছে একেবারে একলা হয়ে থাকবার একটা ইচ্ছার সাজ। লনের একপাশে সবুজ ঘাসের উপর মিথ্যা ও শান্ত একটা সাদা অস্তিত্ব হয়ে বসে আছে শুক্তি। শুক্তিকে দেখতে তো একটুও খারাপ দেখায় না, তবু কিরণলেখার দেখতে ভালো লাগে না। চোখে পড়তেই তার চোখের চশমার কাঁচ বেশ ঝাপসা হয়ে গিয়েছে, তাই এগিয়ে এসেছেন আর প্রশ্ন করেছেন। শুক্তি হাসে। খারাপ দেখাচ্ছে? না, খারাপ দেখাবে কেন, কিন্তু ভালো দেখাচ্ছে না। আমি তো ভালো দেখাবার জন্য সাদা গরদ পরিনি। তবে কেন পরেছিস? ভালো লাগলো তাই পরেছি। আর কথা না বাড়িয়ে শুধু শুক্তির মুখের দিকে তাকিয়ে মনের প্রশ্নটাকে মনের মধ্যেই চেপে রাখেন কিরণলেখা। বলতে ইচ্ছে করে, আজ হঠাৎ তোমার কেন ভালো লাগছে এই সাদা সাজ? কি এমন ব্যাপার হলো যে এত শান্ত হয়ে বসে থাকতে হবে? কিসের এত ক্লান্তি যে এত কম কথা বলতে হবে? সবই যে নতুন বাতিক বলে মনে হয়।
কিরণলেখার চোখে চশমার কাঁচ ঝাপসা হবেই বা না কেন। বেনি নেই, মস্ত বড় একটা খোঁপা, তার উপর একটা সাদা গরদ। এ যেন অন্য একটা মেয়ে, শুধু মুখটা শুক্তির মতো। একটা বছরও পার হয়নি এত হাসি খুশি আর এত দুরন্ত মেয়েটাকে কে যেন মনে প্রাণে আর চেহারাতেও একেবারে অন্য রকম করে সাজিয়ে কদমবাড়িতে পাঠিয়ে দিয়েছে। মাঝে অবশ্য একটি দিন, যেদিন শুক্তির পাশের খবরটা নিয়ে কলকাতা থেকে সুমিত্রার চিঠি এলো, সেদিন খুব খুশি হয়ে হেসেছিল শুক্তি। আহ, আমার কি ভয়ানক একটা দুঃস্বপ্ন কেটে গেল মা। কি বললি? 3টে মাস ধরে সমস্তক্ষণ ভয় ভয় করেছে। শুধু মনে হয়েছে ফেল করলে বড় পিসির মনে কি কষ্টই না হবে। গমন বসুও না হেসে থাকতে পারেননি। সুমির কাছে থাকলে কারো কি লেখাপড়া না শেখবার সাধ্য আছে? কিরণলেখাও খুশি হয়ে হাসেন। আসল কথা হলো শুক্তির ভাগ্য। শুক্তিকে একটু হিংসে করলে মন্দ হয় না। কেন বলো তো? সুমিত্রার মতো পিসি আর মণিমালার মতো মাসি থাকতে শুক্তির আর ভাবনা কিসের? পিসির যত্নে বিয়ে পাশ করা হলো, আর মাসির যত্নে রোগা চেহারা 2 মাসেই ভালো হয়ে গেল। ঠিক কথা। শুক্তির মণিমাসির স্নেহ ছায়ায় থাকলে কি কারো রোগা হয়ে থাকবার সাধ্যি আছে? ঠাট্টা করছো কেন? মণি বেচারা এমন কিছু মোটা নয়। কদমবাড়ির সাহেব কুঠির জীবনে সুখী কলরবের সেই দিনটির পর পুরো 30টা দিন পার হয়ে গেলেও কিরণলেখা কিন্তু এখনও শুক্তির কাছে সেই কথাটা আজও বলতে পারেননি, যে কথা শুক্তির জীবনের একটা সুখী উৎসবের ইচ্ছার কথা। বলতে গিয়েও অনেকবার কুণ্ঠিত হয়ে চুপ করে গিয়েছেন কিরণলেখা। শুক্তির চোখ দুটো যেন 2টো চোখ মাত্র, তার মধ্যে কোনো ভাবনা আর কল্পনার চঞ্চলতা নেই। দুরন্তপনার সেই ছটফটে মেয়ের এত শান্তপনা দেখতে একটুও ভালো লাগে না কিরণলেখার। সুমিত্রার আর মণিমালার চিঠির অমর শুকনো হতাশুদাস ভাষাও ভালো লাগেনি। কিরণলেখা শুধু মনে হয়েছে, আর মনে হতেই বেশ একটু আশ্চর্যও হয়েছেন, যে সবাই যেন চোখের ভুলে মিথ্যে একটা কালো ছায়া দেখে ভয় পেয়েছে আর গম্ভীর হয়ে গিয়েছে। না, মোটেই না। সাদা গদর পড়তে ভালো লাগবে শুক্তির, এমন কোনো অপরাধ করেনি শুক্তির মন। তাই কিরণলেখা যেন একটা সুখী লগ্নের অপেক্ষায় আছেন। বোধহয় কামনা করেন কিরণলেখা রাতের আকাশের মেঘ হঠাৎ একটু ভেঙে যাক, মুখ ঢাকা চাঁদটা একবার ঝিক করে হেসে উঠুক, কদমবাড়ি অন্ধকারের গায়ে একটু জ্যোৎস্না ঝরে পড়ুক, আর সাহেব কুটির বারান্দার কোচের উপর বসে হঠাৎ গুনগুন করে গান গেয়ে ফেলুক শুক্তি। তখনই শুক্তির কাছে গিয়ে বসে আর হেসে হেসে কথাটা তুলতে পারবেন কিরণলেখা। বলে দিতে পারবেন, না, তোমার এত গম্ভীর হয়ে যাওয়ার মতো কিছুই হয়নি, এরকম হয়েই থাকে। ওটা একটা সমস্যাই নয়, কোনো গিঁট নয়, কাঁটা নয়, ময়লা ধুলোও নয়। আজ থাক তবে, আজ এখন এই লনের ঘাসের উপর চুপ করে বসে থাকুক শুক্তি। যদিও বিকেল ফুরিয়ে এসেছে, কিন্তু এমনই একটা ঘন মেঘলার দিন যে পশ্চিমের আকাশে একটা লালচে আভার রেখাও ফুটে উঠতে পারেনি। আজ এ সময় কথাটা তুলতে গেলে শুক্তির চোখ দুটো বোধহয় ভয় পেয়ে মেঘলা হয়ে যাবে, মুখ ফুরিয়ে নেবে, হয়তো কোনো কথাই বলবে না। সন্ধ্যা হতেই সাহেবকুটির সব ঘরে যখন আলো জ্বলতে শুরু করে, তখন বারান্দার চেয়ারে বসে অফিসের হিসাবের খাতায় সই করেন গগন বসু। তারপর পাইপ ধরান, তারপর খবরের কাগজটাকে তুলে নেন। বৃষ্টি নেই, শুধু ফুরফুরে হাওয়া। সাহেবকুঠির একটি ঘরের রঙিন কাপড়ের পর্দা ফুলে ফেঁপে কাঁপতে থাকে। সে ঘরের বিছানার উপর বসে আর কোলের উপর একটা বই রেখে আনমনার মতো কি যেন দেখতে থাকে শুক্তি। তারপর কি যেন শুনতে পেয়ে চমকে ওঠে। গগনবাবুর সঙ্গে কথা বলছেন কুমুদ ডাক্তার। গগন বসু হাসছেন। তা আপনি আর কি করবেন? আপনি ওই রকম 2-1টা কথা বলে ভদ্রমহিলাকে বুঝিয়ে সুঝিয়ে শান্ত করে রাখুন। তা তো বলছি, সব সময় বলছি,
কিন্তু মানতে কি চায়? মুন্সি চাপরাশি দফাদার কামদার সর্দার যাকে দেখতে পাবে তাকেই ডাক দিয়ে জিজ্ঞাসা করবে, হ্যাঁ গো বুমলা জায়গাটা কোথায়, এখান থেকে কত দূর, এবেলা গিয়ে ওবেলা ফিরে আসতে পারবো তো? ওরা কি জবাব দেয়? কুমুদ ডাক্তার হাসেন। আমি ওদের সবাইকে যা শিখিয়ে দিয়েছি তাই ওরা বলে দেয়। ওই তো ওখানে চারদুয়ারের কাছে বুমলা, মুড়ি মুড়কি আর কই মাছ সব কিছুই সেখানে পাওয়া যায়। তবে এখন সেখানে যেতে অসুবিধা আছে, পথের ওপর পুলিশ দাঁড়িয়ে আছে, কাউকে যেতে দেয় না। সুজিতের চিঠিপত্র পাচ্ছেন? পাচ্ছি, কিন্তু সেসব চিঠি লুকিয়ে রাখতে হয়। কেন? না লুকিয়ে উপায় কি? সুজিতের কাকিমার হাতে সে চিঠি পড়লে কি তার আর বুঝে ফেলতে কিছু বাকি থাকবে? কি লেখে সুজিত? আমি ভালো আছি, শুধু এই একটি কথা লিখলেই তো কোনো গোলমেলের ভয় থাকতো না, কিন্তু হেন তেন অনেক আজে বাজে কথা লেখে। আজে বাজে কথা? আজ্ঞে হ্যাঁ স্যার, যেন কোনো প্রাণের বন্ধুকে খবর জানাতে চাইছে, সেই রকমের যত সব কথা। খুব ভালো জায়গা বুমলা, খুব উঁচু পাহাড়ের ওপর ওদের পোস্ট, মাসে একবার করে হেলিকপ্টার উড়ে এসে ওদের চাল ডালের বস্তা ড্রপ করে দিয়ে চলে যায়। রাত্রিবেলায় পাহারার সময় মাথার লোহার টুপির উপর 1 ইঞ্চি পুরু বরফ জমে যায়। খবর পাওয়া গিয়েছে চীনারা আমাদের সীমানার লাইনের কাছেই ঘুরঘুর করছে। খবরের কাগজটার দিকে একবার তাকিয়ে নিয়ে গগন বসু বলেন, হ্যাঁ আজ দেখছি কাগজেও একথা বলেছে। একদিন পেট্রোলে বের হয়ে হঠাৎ একটা কস্তুরী হরিণ দেখতে পেয়েছিল সুজিত, কিন্তু ধরতে পারেনি। হ্যাঁ শুনেছি, তোয়াংয়ের কাছে পাইনের জঙ্গলে কস্তুরী হরিণ পাওয়া যায়। এখন বলুন স্যার, এসব কথা জানতে পেলে কি আর কিছু বাকি থাকবে বুঝতে ওর কাকিমার? বুমলা কোথায়? মানুষটা একটু বোকা বটে, কিন্তু খুব বোকা তো নয়। ফুরফুরে হাওয়াটা এতক্ষণে বেশ একটু উতলা হয়ে উঠেছে। চা বাগানের যত শিরিষ মাথা দোলাতে শুরু করেছে। শুক্তির ঘরে ঢুকে আর আয়নার তোয়ালাটাকে হাতে তুলে নিয়ে চলে যাচ্ছিলেন কিরণলেখা, কিন্তু থমকে দাঁড়ালেন। কিরণলেখা হাসেন। তোর হাতে ওটা কিসের বই শুক্তি? এটা একটা বই, একটা গল্পের বই। না না, এটা একটা ছবির বই, এভারেস্টের ছবি। যাই হোক, বইয়ের পাতায় এভারেস্টের ছবি যত সাদা হোক না কেন, শুক্তির মুখটা যে রঙিন হয়ে হাসছে। এগিয়ে এসে শুক্তির বিছানার উপর বসেন কিরণলেখা। কলকাতা থেকে রওনা হওয়ার সময় শ্যামলের সঙ্গে দেখা হয়েছিল? না। তেজপুর থেকে আসবার আগে অনিমেষের সঙ্গে দেখা হয়েছিল? না। কিন্তু তোর তো নিশ্চয়ই ইচ্ছে হয়েছিল দুজনের কেউ একজন এসে দেখা করুক। কি বললে? শ্যামল হোক কিংবা অনিমেষ হোক, যাকে দেখতে পেলে তোমার বেশি ভালো লাগে। না না, এসব কথা বলো না, আমি তোমার কথার কোনো মানে বুঝতে পারছি না, পারবও না। তা হয় না শুক্তি? কি হয় না? দুজন কখনো সমান হয় না, আর দুজনকে কখনো সমান ভালো লাগে না। শুক্তির মাথাটা ঝুঁকে পড়ে যেন সাদা এভারেস্টের ছবির মধ্যে লুকিয়ে পড়তে চায়, কিন্তু কিরণলেখা আজ বোধহয় শুক্তির প্রাণেরই হেঁট মাথা ভঙ্গিটাকে একেবারে মিথ্যে করে দেবার জন্য তৈরি হয়েছেন। কিরণলেখা বলেন, লজ্জা করবার কিছুই নেই শুক্তি, দুজনের সঙ্গে চেনাশোনা হয়েছে, দুজনকে ভালো লেগেছে, ভালোই হয়েছে, ওতে কিছু আসে যায় না, ওরকম হয়েই থাকে। কিন্তু শুক্তির আরও কাছে এগিয়ে এসে শুক্তির মাথায় হাত রেখে কিরণলেখা বলেন, শুধু একটু বুঝে নিতে হয় কাকে বেশি বেশ লাগে। এই যে তোমার বাণী কাকিমা, সে মেয়ে কী করেছিল শুনবে? 2 জায়গা থেকে বাণীর বিয়ের কথা এসেছিল, দুজনেই ভালো ছেলে, কিন্তু বাণী বলেছিল প্রণব বসুকে বেশি ভালো বলে মনে হয়, কাজেই তোমার প্রণব কাকার সঙ্গে বাণীর বিয়ে হয়ে গেল। কিরণলেখার মুখের দিকে 2 চোখ অপলক করে তাকিয়ে থাকে শুক্তি। শুক্তির মাথায় হাত বুলিয়ে কিরণলেখা বলতে থাকেন,
তোমার অসুবিধে তোমার বাণী কাকিমার অসুবিধের চেয়ে একটুও কঠিন কিছু নয়। ওই দুই ছেলের কারো সঙ্গে বাণীর চেনাশোনা ছিল না, আর তোমার সঙ্গে দুজনের চেনাশোনা হয়েছে, এই তো তফাৎ। তোমার তো বরং ভেবে নিতে ভুল হবার ভয় আরও কম, কাকে বেশি ভালো লাগে। তুমি এবার চুপ করো। চুপ করছি, কিন্তু বলবি তো? বলিস লক্ষ্মী, আমার কাছে বলতে তো কোনো লজ্জা নেই। বলবো, কিন্তু বেশি দেরি করো না যেন। সুমিত্রা আর মণিকে একটু তাড়াতাড়ি চিঠি দিয়ে নিশ্চিন্ত করে দিলেই ভালো, ওরাও তো ভাবছে। চলে গেলেন কিরণলেখা। শুক্তির মনের ভিতরে যেন একটা দ্বীপের আলো জ্বেলে দিয়ে চলে গেলেন। তা না হলে শুক্তির চোখে এমন একটা জলজলে হাসি এতক্ষণ ধরে ফুটে থাকতে পারত না। এই কয়েকটা মাস নিজেকে একটা ভুলের অন্ধকার বলে বিশ্বাস করে যে লজ্জা পেয়েছে শুক্তি, সে লজ্জা যে একটা মিথ্যা ভয়ের অন্ধকার। মার কথাগুলো কত স্পষ্ট, কিন্তু এত স্পষ্ট করে বলে দিতে পারলেন বলেই তো শুক্তির মন একটা সান্ত্বনা পেয়ে গেল। চেনা আকাশে শুধু দুটো তারা। শুক্তিকে শুধু একবার বলে দিতে হবে কাকে বেশি বেশ লাগে, তা তো বলতেই হবে। অন্তত মার কাছে বলে দিতে কোনো লজ্জা নেই। কিন্তু মাঝরাতের ঘুম হঠাৎ ভেঙে যাবার পর আর ঘুম আসে না যখন, ঝুরু ঝুরু বৃষ্টির শব্দ ছাড়া আর কিছু শুনতে পাওয়া যায় না যখন, তখন ভাবতে গিয়ে বুঝতে পারে শুক্তি কিছুই বুঝতে পারা যাচ্ছে না। ভালোবাসার আশাটা কাকে বেশি খোঁজে আর কাকে কম, হিসেব করতে গেলে সবই এলোমেলো হয়ে যায়। সন্দেহ হয় সবই মিথ্যে। শুক্তির জীবনের আকাশে ওরা দুজন দুটো তারাই নয়, কিন্তু অস্বীকার করবার যে সাধ্যই নেই। নীলপদ্মের গল্প শুনতে কি ভালো লাগেনি? কৃষ্ণার হাত দিয়ে ফুলের তোড়া পাঠাতে গিয়ে মনটা কি খুশিতে ভরে যায়নি? শুক্তির ঘুম ভাঙা চোখের মতো শুক্তির চিন্তার সব যুক্তিবুদ্ধিগুলিও শুধু ছটফট করে, কিন্তু স্পষ্ট করে কিছুই বুঝিয়ে দিতে পারে না। এখন যদি শেষ রাতের ঘুমটা হঠাৎ একটা স্বপ্ন এনে দিয়ে বুঝিয়ে দিতে পারে কাকে বেশি ভালো লাগে, কিন্তু স্বপ্নের দোহাই দিয়ে তো জবাব দেবার দায় থেকে রেহাই পাওয়া যাবে না, বলতেই হবে। ছি ছি, তবে কি লটারি করে ঠিক করতে হবে? ধরপড় করে উঠে বসে শুক্তি। সাহেব কুঠির বারান্দায় যেন অনেকগুলি ছটফটে পায়ের শব্দ ঘোরাঘুরি করছে। টর্চের আলো জ্বলছে আর নিভছে। শুনতে পাওয়া যায় কথা বলছে মালি হারদেও, কথা বলছে দারওয়ান কপিল রাম, কথা বলছেন গগন বসু আর কিরণলেখা। শুক্তিও আশ্চর্য হয়ে আর ব্যস্তভাবে ঘরের বাইরে এগিয়ে বারান্দার এই সন্দেহের জটলার একপাশে দাঁড়িয়ে দেখতে থাকে। দারোয়ান কপিল রামের সন্দেহ অনেকক্ষণ ধরে যে অদ্ভুত একটা ছায়া ঘুরঘুর করছিল পুরনো গ্যারেজের কাছে, সেটা এখন গ্যারেজের ভিতরে ঢুকেছে। মালি হরদেও বলে, বন্দুকের আওয়াজ করুন, তাহলেই বের হয়ে আসবে। কিন্তু বন্দুকের আওয়াজ করতে হয়নি। একজন মানুষ হাসতে হাসতে পুরনো গ্যারেজের খালি ঘরের ভিতর থেকে বের হয়ে এলো। দারোয়ান কপিল রাম চেঁচিয়ে ওঠে, মামা বাবু! সত্যিই দুলাল দত্ত, শুক্তির দুলাল মামা এসেছেন। সাদা মাথায় হাত বুলিয়ে অদ্ভুতভাবে হাসতে থাকেন দুলাল দত্ত। সঙ্গে আমার একজন বন্ধুও এসেছেন কিনা, তাই তাকে পুরনো গ্যারেজের ওই খালি ঘরের ভিতরে রেখে এলাম। আপনার বন্ধু? ইয়েস স্যার। কিরণলেখা উদ্বিগ্ন স্বরে কথা বলেন। বন্ধুকে ওখানে কেন রেখে এলেন মেজদা? আপনার কথা তো কিছু বুঝতে পারছি না। এত রাত্রে আপনি এলেনই বা কোথা থেকে? নেফা থেকে, আমার আশ্রম থেকে। তাছাড়া আবার কোথা থেকে? কিন্তু তোমাকে ব্যস্ত হতে হবে না কিরণ, আমার বন্ধু চা খান না। কিরণলেখার কাছে এগিয়ে এসে চাপা স্বরে কথা বলেন গগন বসু। আমার কেমন যেন মনে হচ্ছে কিরণ, তোমার মেজদার মেজাজ স্বাভাবিক নয়। আপনি এখন বাইরের ঘরে গিয়ে শুয়ে পড়ুন মেজদা। নিশ্চয়ই। কিন্তু বারান্দার একটা চেয়ারের উপর বসে পড়লেন দুলাল দত্ত। তারপর খুব জোরে একটা আরামের নিঃশ্বাস ছেড়ে নিয়ে হাসতে থাকেন। ব্যাপারটা কি জানেন গগনদা, আমি একজন অবাঞ্ছিত, একজন আনডিজায়ারেবল।
নেফা সরকার আমাকে নোটিশ দিয়ে 7 দিনের মধ্যে নেফা ছেড়ে চলে যেতে বলেছে। আমিও কলা দেখিয়ে 3 দিনের মধ্যে নেফা ছেড়ে বের হয়ে এসেছি। আর যাব না, ডেকে ডেকে মরে গেলেও পায়ে ধরে সাধলেও যাব না। হঠাৎ এরকম একটা নোটিশ কেন? ওই তো, ওরা ঠিক ধরে ফেলেছে আমি একটা বাইরের মতলবের লোক। ট্রাইবাল বেচারাদের খাঁটি ধর্ম নোংরা করে দিচ্ছি। ওদের ঘরে ঘরে যত কেষ্ট বিষ্টুর ছবি বিলিয়েছি, বাস আর কি রক্ষে আছে? ভাগো অবাঞ্ছিত, জলদি ভাগো। কিরণলেখা মিনতি করে বলেন, মেজদা, আপনি এখন চুপ করে ও ঘরে গিয়ে শুয়ে পড়ুন। যাও হরদেও, মামাবাবুকে বাত্তিকা দেখাকার লে যাও। কিন্তু চেয়ার থেকে নড়েন না দুলাল দত্ত। এদিক ওদিকে তাকান আর বিড়বিড় করেন। কি ভয়ানক শূন্য, উদাস আর ঘোলাটে হয়ে গিয়েছে দুলাল দত্তের 2 চোখ। উঠুন মেজদা, কিরণলেখা আবার অনুরোধ করেন। তোমাদের এখানে ভালো গিরগিটি পাওয়া যায়? না, আমি জানি পাওয়া যাবে না। আচ্ছা, গুড নাইট, আমি চললাম কিরণ। উঠে গিয়ে পুরনো গ্যারেজের সেই খালি ঘরের ভিতরে ঢুকলেন দুলাল দত্ত, যেখানে কিছুক্ষণ আগেই তার রহস্যময় এক বন্ধুকে রেখে এসেছেন। কিন্তু ঘরের ভিতর থেকে বের হয়ে আসতে বেশ দেরি করছেন দুলাল দত্ত। গগন বসু এইবার উদ্বিগ্ন হয়ে বলেন, কপিলরাম, তুমি গিয়ে দেখো একবার কি করছেন মামাবাবু। আমার ভয়ানক সন্দেহ হচ্ছে। এগিয়ে যেয়ে ঘরের ভিতরে টর্চের আলো ফেলেই আতঙ্কিত স্বরে চেঁচিয়ে ওঠে কপিলরাম, খুন হওয়া হুজুর। দুলাল দত্তের রোগা চিপচিপে চেহারাটা অদ্ভুত কঠোর ও গম্ভীর একটা মূর্তি হয়ে ঘরের ভিতর থেকে বের হয়ে আসে। হাতে একটা দাগ, কাদামাখা প্যান্টালুনে রক্তের দাগ, হাতেও ফোঁটা ফোঁটা রক্তের ছিটে। আর ঘরের ভিতরে রক্তমাখা একটা বস্তার ভিতর থেকে একটা মস্ত বড় চন্দ্রবোড়া সাপের গলাকাটা ধর অর্ধেক বের হয়ে রয়েছে। হাতের দাটাকে ছুঁড়ে ফেলে দিয়ে আর বেশ শান্ত স্বরে মালি হরদেবের কাছে জল চাইলেন দুলাল দত্ত। হাত ধুয়ে নিয়ে বললেন, ওটা এতদিন আমার কাছে ছিল, যেখানেই যাক না কেন ফিরে এসে আমার চঙের নিচে একটা গর্তের ঘাসের ভিতরে শুয়ে থাকতো। ওর চামড়া দিয়ে বেশ ভালো জুতো হবে, জানো তো হরদেও। আবার কিছুক্ষণ বিড়বিড় করলেন দুলাল দত্ত। তারপর সাহেব কুঠির ফটকের দিকে এগিয়ে চললেন। কপিলরাম ডাকে, মামাবাবু শুনিয়ে। কিন্তু কোনো জবাব না দিয়ে চলে গেলেন দুলাল দত্ত। সাহেব কুঠির বারান্দায় আলোটা দপদপ করে। স্তব্ধ হয়ে বসে থাকেন গগন বসু আর কিরণলেখা। কথা বলতে গিয়ে শক্তির গলার স্বর শিউরে ওঠে, আমার যে খুব ভয় করছে মা। না, ভয় কিসের? ভোর হয়ে এলো বোধ হয়। এটা আবার কিসের ভয়? কি রকমের ভয়? বুঝতে পারলে হয়তো এই ভয় ভেঙে যেত। মনে হয় তেজপুরের মণিমাসির বাড়ির কালোর মার মনটাও বোধ হয় ঠিক এই রকম ভয় পায়, একটা অলক্ষণের সংকেত দেখবার ভয়। ভয়টা তখনই মনের ভিতরে ছমছম করে মাঝরাতে যখন ঝুরঝুর বৃষ্টি হয় আর ঘুম ভেঙে যায়। মনে পড়ে ছাদের উপরে জপের মালা হাতে নিয়ে একদিন নিজের মনে কী সব অদ্ভুত কথা বলতেন কালুর মা। তুমি অবিচার করবে আমার উপর, কিন্তু আমার দুঃখ যে একদিন তোমার বিচার করবে, সেটা ভুলে যাও কেন? নতুন পাড়ার মীরা কাকিমার কাছে শুনেছিল শুক্তি, কালোর মার স্বামী কলকাতার স্কুলের মাস্টার ছিলেন। কলকাতাতে তার একটা বাড়িও ছিল। মিথ্যে মামলা করে একদিন বিধবা কালোর মাকে স্বামীর বাড়ি থেকে উচ্ছেদ করে তাড়িয়ে দিল তাঁরই সেই দেবর, যাকে তার ছেলেবেলার জীবনে কোলে বসিয়ে ভাত খাওয়াতেন কালোর মা। সে দেবরের এখন ভিখিরি দশা, ঠোঙা বেচে, জুয়া খেলে আর ফুটপাতে শুয়ে থাকে। হঠাৎ শুক্তিকে দেখতে পেয়ে যেন একটু লজ্জিত হতেন কালুর মা। তুমি এখন নিচে যাও দিদিমণি, অনেক রাত হয়েছে, আমার আবোল তাবোল কথা শুনতে তোমার ভালো লাগবে না। কিন্তু আপনি ছাদে উঠে আর এই রাতের বেলাতে এখানে বসে ওসব কথা রোজই বলেন কেন? কালুর মা বলে, ভয় হয় তাই বলি, চুপি চুপি বলি, কাউকে শোনাবার জন্য তো বলি না। সকলেই জানে, আমিও জানি, আপনি আপনার সেই কবেকার কলকাতার ভয়ের কথা
মনে করে এসব কথা বলেন, কিন্তু আর বলে লাভ কি? শুধু কলকাতার কথা মনে করে নয় দিদিমণি, তোমাদের এই তেজপুরেরও যা সব দেখছি আর শুনছি মনে করলে ভয় হয় বই কি। যদি শুনতে চাও তবে একটা গল্প বলতে পারি। বলুন। এক রাজা সৈন্য সামন্ত নিয়ে যুদ্ধ করতে চলেছেন। হঠাৎ কোথা থেকে একটা অতি ক্ষুদ্র মৃগ শাবক এসে রাজার পথের উপর দাঁড়িয়ে কথা বলে, রাজপুত্র আমার মাকে হত্যা করে মাংস খেয়েছে। আমি এখনো ঘাস খেতে শিখিনি রাজা, মায়ের দুধই আমার বেঁচে থাকার সম্বল ছিল, এখন আমি বাঁচি কি করে? আপনি বিচার করুন। রাজা ক্রুদ্ধ হয়ে বললেন, তোমার বেঁচে থাকবারই দরকার নেই। রাজা তখনই তরবারির এক কোপে মৃগ শিশুর প্রাণ সংহার করলেন। কিন্তু শেষে কি হলো শুনবে দিদিমণি? শুনব। শত্রুকে সংহার করবার জন্যে তরবারি তুলতে গিয়ে রাজা বুঝলেন তরবারিটা যেন 7 মণ পাথরের মতো ভারী। তরবারি তুলতে পারলেন না রাজা, হাতটাই ভেঙে গেল। শত্রুরা হেসে হেসে রাজার মুন্ডু কেটে নিয়ে চলে গেল। শক্তি হেসে ফেলে, বুঝতে পারছি না এটা কিসের গল্প বললেন কালোর মা? অবিচারের গল্প। রোজই ঠাকুরের কাছে এই ভয় নিবেদন করি আর বলি, অবিচার দূর করো ঠাকুর। চুপ করে আবার মালা জপতে থাকেন কালোর মা। আজ এখন এই কদমবাড়ির মাঝরাতের অবুঝ ভয়টাকে সহ্য করতে গিয়ে কালোর মাকে মনে পড়ে। কালোর মার সব কথা আর সব গল্পও মনে পড়ে। তবু শক্তির অবুঝ ভয়টা যেন ছায়া ছায়া অস্বস্তির মতো মনের আনাচে কানাচে ঘুরঘুর করে, সরে যেতে চায় না। সরে যায় তখন শক্তির ঘরে ঢুকে যখন আলো জ্বালেন কিরণলেখা। শক্তি, শুনছিস? কি মা? আমি জেগেই আছি, তুই ঘুমো। এটা কিরণলেখার একটা নতুন অভ্যাস। সে রাতে সেই ভয়ানক বিদঘুটে ব্যাপারের পর রোজই একবার মাঝরাতে উঠে এসে শক্তির ঘরে ঢোকেন আর আলো জ্বালেন কিরণলেখা। ভাদ্দুরে মেঘের শেষ ঝরানি ফুরিয়ে যেতে কতদিনই বা লাগে? বেশি দিন লাগেও নি। একদিন মাঝরাতেও যখন ঝুরু ঝুরু বৃষ্টির কোনো শব্দ আর শোনা গেল না, কদমবাড়ির চা বাগানের উপর শিশিরের শিহর ছড়িয়ে দিয়ে একটা উত্তুরে হাওয়া উড়ে চলে গেল, তখন শক্তির বিছানার মাথার কাছের জানালার শার্সি একেবারে খুলে দিয়েই বলে উঠলেন কিরণলেখা, তারার ছেয়ে আছে আকাশ, নেফার পাহাড়েও মেঘ নেই। সত্যি ঘুমোচ্ছিস? আবার ঝলমলে আশ্বিনের দিন। ঘাসের শিশিরে সকালবেলার রোদ হেসে হেসে চিকমিক করে। উত্তুরে হাওয়ার সঙ্গে উড়ে উড়ে নেভার পাহাড়ের উপর দিয়ে নতুন হাঁসের ঝাঁক আসছে, নামবে গিয়ে জিয়া ভরলির জলে। শুধু কদমবাড়ির আকাশে নয়, বোধহয় আলিপুরে শক্তির বড় পিসি আর তেজপুরে শক্তির মণিমাসির মনেও মেঘের গুমট ভেঙে গিয়ে নতুন রোদের আলো হেসে উঠেছে। তা না হলে কিরণলেখার কাছে ওরকম খুশির ভাষার 2টো চিঠি তারা লিখতে পারতেন না। সুমিত্রা লিখেছেন, আপনি আমার মনের খুব খারাপ একটা ভুল ভেঙে দিয়েছেন কিরণ বৌদি। এখন ভাবতে বেশ লজ্জাও হচ্ছে। নিজের পছন্দ মতো কিছু না হলেই আমরা মনে করে বসি যে সংসারটা বুঝি ভুল করছে। আপনি শক্তিকে যা বলেছেন তার চেয়ে ঢের ভালো কথা ও সত্য কথা আর কিছু হতে পারে না। মণিমালা লিখেছেন, তোমার চিঠি আমার মিথ্যে দুশ্চিন্তা সব কষ্ট দূর করে দিয়েছে। তুমি বুঝিয়ে দিয়েলে বলেই তো বুঝলাম কিরণদি, তা না হলে আমার মূর্খ মন কোনো দিন বোধহয় বুঝতে না যে ভুল করে মেয়েটাকে কত ভুল কথাই না শুনিয়েছি। শক্তিকে দেখতে যে খুব ইচ্ছা করছে, খুব অন্যায় করেছি, ভাবতে খুব কষ্ট হচ্ছে। তুমি শক্তিকে যে কথা বলেছ সেটাই তো খাঁটি কথা। এরই মধ্যে কবে সারাদিনের ঝলমলে রোদের ছোঁয়া পেয়ে শক্তির সাজের চেহারা বদলে গিয়ে আবার রঙিন হয়ে গেল, সেটা শক্তিও ঠিক হিসেব করে বলতে পারবে না। গায়ে আবার ফিকে নীল তাঁতের শাড়ি, কাঁধের উপর আলগা হয়ে পড়ে আছে আর ঝুলছে কচি সবুজ রঙের একটা হালকা উলের জামা। সাহেবকুঠির শিউলি গাছের ডাল নাড়া দিয়ে ফুল ঝরাতে গিয়ে শক্তির হাতের উপর ফুলের সঙ্গে গাছের পাতার শিশির জলও ঝরে পড়ে। শক্তির চোখের তারাও কেঁপে কেঁপে হাসে।
তবে কি এইবার শেষ কথাটা বলে দেবার জন্য তৈরি হয়ে শুক্তির মন হাসতে শুরু করেছে? তাই তো মনে হয় কিরণলেখার। তাই জিজ্ঞাসা করতেও আর বেশি দেরি করেন না। আর তো বেশি দেরি করা উচিত নয় শুক্তি। কি কি বুঝলে আর কি ঠিক করলে এবারে বলে দাও, লজ্জা করবার তো কিছু নেই। শুক্তি কিন্তু বেশ লজ্জিত হয়ে মুখ ফিরিয়ে নিয়ে অন্যদিকে তাকায়। পরে বলবো। তাহা বলো, কিন্তু একটু তাড়াতাড়ি বলো। কি হলো, হঠাৎ গম্ভীর হয়ে আবার কি ভাবতে শুরু করলে? কিছু না, মনে হচ্ছে বলতে খুব দেরি করবে। না না, শিগগিরই বলবো, দেরি হবে না। কিরণলেখা চলে যাবার পর সেই শিউলির ছায়ার কাছে চুপ করে দাঁড়িয়ে শুক্তি যেন নিজেরই মনের যত এলোমেলো কথার শব্দ শুনতে থাকে। পিসেমশাইয়ের মক্কেলরা যেমন কৈফিয়ত দেবার জন্য সময় চেয়ে দরখাস্ত করে, শুক্তির প্রাণটাও যেন ঠিক সেই রকম দরখাস্ত করে শুধু সময় চাইছে। একবার মনে হয় মাকে এখনই স্পষ্ট করে একটা নাম বলে দিলেই তো হতো, শ্যামলবাবু। চিন্তা করবার সব ঝঞ্ঝাট মিটে যেত। কিন্তু তখনই লজ্জা পেয়ে চমকে উঠেছে শুক্তির মন। ছি ছি, বোধহয় একটা মিথ্যে কথাই বলে ফেলা হতো। এরকম করে না বুঝে সুঝে হঠাৎ অনিমেষের নাম করলে সেটাও যে তাড়াহুড়ো মিথ্যের কথা হবে না, তারই বা ঠিক কি? বারান্দার সোফার উপর বসে থেকেই ডাক দিলেন গগনবাবু। ওখানে ওটা কিসের ভিড় শুক্তি, কিছু বুঝতে পারছিস? সাহেবকুটি থেকে বেশ একটু দূরে ম্যানেজার ব্যানার্জির বাংলোর সামনে একটা চালতা গাছের নিচে ছায়ায় যেখানে ছড়িয়ে আছে সেখানে অনেক মানুষের ভিড়। একেবারে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকার ভঙ্গি দেখে মনে হয় ভিড়টা যেন উৎকর্ণ হয়ে কিছু শুনছে। শুক্তি আশ্চর্য হয়। বুঝতে পারছি না বাবা, কিন্তু কপিলরাম কেন দৌড়ে দৌড়ে আসছে? কপিলরাম এসেই হাঁপিয়ে হাঁপিয়ে কথা বলে। नेफा पर हमला शुरू हुआ हुजूर, थागला में चीना लोग असम राइफल का चौकी घेर लिया। कौन बोला? रेडियो बोलता है हुजूर। 7 दिन हलो कदमबाड़ीते खबरेर कागज एसे पौंछायनि। चार दुआरेर कागजवाला बसंतलाल 8-10 दिनेर कागज एकसंगे बांडिल करे हठात् एकदिन আগরওয়ালার ঠিকে जंगलेर गाछ काटा सरकारेर हाथ दिए पाठिये देওয়ার तार नियम। তাছাড়া সরকারি ডাকঘরের ছাপ নিয়ে যে কাগজটা আসে সেটা খুব দ্রুত গতিতে এলেও 5 দিন দেরি না করে আসবে না। লোখরা থেকে শুধু মেজর পি বোসের একটা চিঠি এলো। বাণী এখন শান্তিপুরে তার পিত্রালয়ে আছে, আমিও এখন স্ট্যান্ড বাই অবস্থায় আছি বৌদি। নেফার গোলমাল বেড়েছে, আরও ফোর্স পাঠাতে হচ্ছে, খুব ব্যস্ত আছি, তাই শুক্তিকে এখন আর লোখরাতে বেড়াতে আসতে বলবো না। লোখরার চিঠিটা পড়ে নিয়ে আর গগনবাবুকেও একবার শুনিয়ে দিয়ে কিরণলেখা যখন শুক্তির ঘরে ঢুকলেন তখন টেবিলের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়েছে শুক্তি। শুক্তির মাথার কাছে রেডিওটা তখন শুধু চাপা স্বরে একটা গান গাইছে। থাগলার খবর অনেকক্ষণ হলো শেষ হয়ে গিয়েছে। শুনছিস শুক্তি? চমকে জেগে ওঠে শুক্তি। কি মা? বাণী এখন লোকরাতে নেই। কোথায় তবে? শান্তিপুরে। শুক্তি হাসে। এবার তাহলে প্রতিজ্ঞা ভঙ্গ করেননি প্রণব কাকা? কিন্তু ওরা আবার কারা? নতুন 3 জন আগন্তুক মানুষ, কপিলরাম যাদের পথ দেখিয়ে সাহেবকুঠির ফটকের দিকে এগিয়ে নিয়ে আসছে। একজনের তো গায়ের খাকি পোশাক দেখেই বোঝা যায় উনি একজন পুলিশ অফিসার। ঢিলে ঢালা বুশ শার্ট আর ঢলঢলে ট্রাউজার। আর দুজনের একজনের হাতে একটা ফাইল, একজনের হাতে চুরুট। এরাও অফিসার বোধ হয়। 3 জনই সাহেবকুঠির বারান্দায় উঠে গগন বসুর কাছে একে একে আত্মপরিচয় জ্ঞাপন করেন। আমি মেহরা, সিআরপি। আমি মতিলাল, সিআইবি। আমি কলিতা, এসআইবি। গগন বসু আশ্চর্য হয়ে বলেন, বসুন। আশ্চর্য হবারই কথা, একজন নেফা পুলিশ, একজন খাস সেন্টারের গোয়েন্দা পুলিশ, একজন সাবসিডিয়ারি গোয়েন্দা পুলিশ। সাহেবকুঠির বারান্দায় একসঙ্গে এহেন 3 অফিসারের আবির্ভাব একটা অভাবিত বিস্ময় বলেই তো মনে হবে। নেফা পুলিশ মেহেরা তার খাকি ক্যাপ তুলে মাথা চুলকিয়ে নিলেন।
সেন্ট্রাল ইন্টেলিজেন্সের মতিলাল ক্লান্তভাবে হাই তুলে নিলেন, আর এসআইবির কলিতা তার নিবু নিবু চুরুটে মুখ দিয়ে বেশ জোরে একটা টান দিলেন। মতিলাল বলেন, ডক্টর সিটি এলগিনের সঙ্গে আপনার কতদিনের পরিচয়? গগন বসু বলেন, এলগিন? কে সে? আপনি তাকে চেনেন না? না, কিন্তু আমাদের ইনফরমেশন এই যে এলগিন আপনার এই বাগানে অনেক দিন ছিল। সে একজন স্পাই, আমাদের শত্রুর চর। নেপাথে ঢুকে সে লোকটা অনেক কিছু জেনে নিয়ে সরে পড়েছে। গগন বসু ভ্রুকুটি করে তাকান। বুঝলাম, স্পাই পালিয়ে যাওয়ার পর আপনার খুব অ্যাক্টিভ হয়েছেন, ভালো কথা। কিন্তু এই অদ্ভুত ইনফরমেশন কোথা থেকে পেলেন যে স্পাইটা আমার এখানে ছিল? হাইকোয়ার্টার থেকে পাওয়া ইনফরমেশন অদ্ভুত বললে তো চলবে না। আপনার হাইকোয়ার্টার মানে কি, মিনিস্টার? তা তো বটেই, কিন্তু এক্ষেত্রে মিনিস্টারের একজন বিশেষ ট্রাস্টেড ও রেসপেক্টেড ব্যক্তি। তিনিই বা অকারণে একটা মিথ্যা ইনফরমেশন দেবেন কেন, বুঝতে পারছি না। গগন বসুর দুই চোখের তারা হঠাৎ যেন আগুন রঙের ঝিলিক দিয়ে কেঁপে ওঠে, ভুরু দুটো কুঁচকে যায়। তামাকের পাইপটাকে হাঁটুর উপর একবার ঠুকে নিয়েই গগন বসু বলেন, একবার খোঁজ করে দেখুন মিনিস্টারের এই ট্রাস্টেড ও রেসপেক্টেড ব্যক্তিটি একটি স্কাউন্ডেল কিনা। আপনি বেশ উত্তেজিত হয়েছেন বলে মনে হচ্ছে। খোঁজ করে দেখুন এই স্কাউন্ডেলের নাম সুশান্ত মজুমদার কিনা। ওয়েল ওয়েল, দিল্লির আইবির মতিলাল চমকে উঠে নেফা পুলিশ মেহারার মুখের দিকে তাকান। এসআইবির কলিতা তার নিবু নিবু চুরুট শক্ত করে কামড়ে ধরে মতিলালের মুখের দিকে উদাসভাবে তাকিয়ে থাকেন। হঠাৎ হেসে ওঠেন মতিলাল। 3 পিয়ালি চা ফরমাইয়ে মিস্টার বাসু। কলিতা বলেন, আপনি কিছু মনে করবেন না মিস্টার বাসু। মেহেরা বলেন, আর আপনাকে কিছু বলবার নেই স্যার। আবার হাই তুলে নিয়ে মতিলাল বলেন, দেখুন তো মিছিমিছি কি পারেসানি। আপনাদের সবারই সন্দেহ ছিল মজুমদারের ইনফরমেশন বোধহয় একটা ব্লাফ। সে মহাশয়ের কিছু খবর তো রাখি, কিন্তু। কিসের কিন্তু? কিন্তু কি করব বলুন, মজুমদারের ম্যাজিক স্টিক যে দিল্লি, শিলং, গৌহাটি আর কলকাতাকেও ছুঁয়ে রয়েছে। ধরুন আপনি কাস্টমকে ফাঁকি দিয়ে বিদেশ থেকে 10 লাখ টাকা ডিউটিয়েবল জিনিস আনতে চান, আপনাকে কিচ্ছু ভাবতে হবে না, মজুমদারকে বললেই চমৎকার ব্যবস্থা করে দেবে। চা আসে। চায়ের কাপে চুমুক দিয়ে মেহরা বলেন, কোনো এক বন্ধু বিদেশের এমবাসি থেকে খবর পাওয়া গেল, বোটানিস্ট বলে নিজেকে পরিচিত করে আর ডক্টর এলগিন নাম নিয়ে একটা লোক নেফাতে ঢুকে নেফার যত লজিস্টিক আর মিলিটারি পোস্টের খবর নিয়ে সরে পড়েছে। তখন তো আর। গগন বসু হাসেন। তখন আপনাদের হুঁশ হলো? আমাদের দোষ কোথায় বলুন? সরকারের অর্ডার ছিল এলগিনের সব সুবিধার দিকে নজর রাখতে হবে। আমি তো মশাই সে বেটাকে রোজ মুরগি খাইয়ে খাইয়ে তোয়াং থেকে সেলা, সেলা থেকে দিরাং, দিরাং থেকে রূপা ঘুরিয়ে নিয়ে বেরিয়েছি। গগন বসু হাসেন। জানি না, কসময়ী দেবাই হবিষা বিধে, সরকারকে না আপনাদের সবাইকে। মতিলাল উৎফুল্ল হয়ে ওঠেন। अच्छा अच्छा, आप भी उपनिषद पढ़ चुके हैं? जी हाँ, बहुत थोड़ा। तब तो हम भी उपनिषद बोलेंगे। बोलिए। अंधेन नियमना जधन था, जैसा सरकार तैसा ऑफिसर, जैसा गांव तैसा भैंस। अच्छा, गुड बाय। चले गेलेन 3 অফিসার। গগন বসু ক্লান্তভাবে আর বেশ বিষণ্ণ উদাস্বরে ডাক দেন, শুক্তি, আমাকে ঠান্ডা জল খাওয়াবি? পরবর্তী অংশ শোনাবো আবার পরের পর্বে। আজ এ পর্যন্তই, বিদায়।